এর গন্তব্যস্থল ঘোড়ামারা পৌঁছবো। ঘোড়ামারায় আজকের বিশেষ অনুষ্ঠান অর্থাৎ দীপাবলি যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আমরা সেই ঘোড়ামারার যে ঘাট, সেই ঘাটে কিন্তু পৌঁছালাম। আর এখান থেকেই আমরা বেরোবো। আর এখানে অর্থকরী ফসল হিসাবে পান, আর পান কাকদ্বীপের বিভিন্ন মার্কেট রয়েছে, সেখানেই যাবে। তবে তো আমরা একটু ঘোড়ামারার ঘাটটা ঘুরিয়ে একটু দেখাই। এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘোড়ামারা দ্বীপ। তবে এই যে এখানে ঘাটে এইগুলো তো নৌকো, তারা টাইমের মধ্যে পৌঁছয় আর টাইমের মধ্যেই তারা এখান থেকে যাবে। আর আমরা কিন্তু উঠে পড়বো এই নৌকোতে, আর এই নৌকো করে পৌঁছবে। আর এই যে দূর দূরান্ত থেকে প্রান্তিক গ্রাম বাংলা থেকে যে সব অর্থকরী ফসল অর্থাৎ পান কিন্তু তারা নিয়ে ধীরে ধীরে এই যে আসছে, যাবে মার্কেটে। আর আমরা ছবিটা তুলে ধরলাম। এবারে আমরা পৌঁছবো, নৌকোতে উঠবো, নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাবো। তবে চলুন, ভিডিওটা কেমন লাগে নিশ্চয়ই আপনারা জানাবেন, আমরা এগোবো। আর ওই যে দূরে একটা ঘাট দেখা যাচ্ছে, যে ঘাটটাতে কিন্তু পারাপার হয় গাড়ি, অর্থাৎ ওই যে বড় ভেসেলটা আসছে যেটা দেখাচ্ছি, এই গঙ্গাসাগরের অর্থাৎ মুড়িগঙ্গা নদীতে পারাপার হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভেসেলটা, এই ভেসেলটা কিন্তু এপার থেকে গাড়ি নিয়ে ওপারে চলে যায়। অর্থাৎ ভূতল পরিবহন সংস্থা থেকে এই ব্যবস্থা করা রয়েছে দীর্ঘদিন যাবৎ। তবে এই যে ঘাটটা হয়েছে, এই ঘাটটা থেকে আমরা কিন্তু এই ঘাটে উঠবো। তো উঠে আমরা পৌঁছবো সেই ঘোড়ামারা দ্বীপ, বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে মানুষ কেবলমাত্র এই নৌকোপথ ছাড়া তাদের আর কোনো রাস্তাই নেই, বিকল্প কোনো রাস্তা নেই। তবে অর্থকরী ফসল হিসাবে যেটা দেখালাম, দেখতেই পেলেন যে অর্থকরী ফসল হিসাবে কিন্তু এদের একমাত্র পান। আর এটা বিক্রি হয় বিশেষ করে বিভিন্ন জায়গায় চলে যায়, ঠিকই বিক্রি হয়, কাকদ্বীপে যেতে হয়। কাকদ্বীপের পানের বিভিন্ন মার্কেট রয়েছে, সেই মার্কেটে গিয়ে তারা বেচাকেনা করে। তবে যাই হোক না কেন, আমরা যখন পৌঁছবো নিশ্চয়ই আপনাদের এই গ্রাম কেমন, গ্রামের কেমন সৌন্দর্য, গ্রামের মানুষ কেমন থাকে, সেগুলো নিশ্চয়ই নিয়ে অবশ্যই ছবিগুলো তুলে ধরবো আর দেখাবো আপনাদেরকে। তবে এই নৌকোতে উঠবো, উঠার আগে একটু দৃশ্যগুলো দেখিয়ে দিলাম। এই হচ্ছে লট 8 নম্বর, এখান থেকেই ছাড়বে নৌকো, এই যে নৌকো। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গাড়ি পারাপার করে। অর্থাৎ এই মুড়িগঙ্গা নদী খুবই গুরুত্বপূর্ণ, কারণ গঙ্গাসাগরের মেলা হলে এই নদীতেই পারাপার হতে হয় সবাইকে। কপিলমণি মন্দির যেখানে রয়েছে, সেখানে কিন্তু যেতে গেলে বিভিন্ন ঘাট এখানে রয়েছে, সেই ঘাটগুলো দেখতে পাচ্ছেন, ওই একটা ঘাট। তো এইভাবেই কিন্তু পারাপার করে এখানকার যারা বসবাসকারী, যারা এই বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করে। তবে যাই হোক না কেন, তবে আমরা এটাই দেখালাম। তবে এই নৌকোতে এবারে ধীরে ধীরে উঠবো, নৌকোতে উঠে আমরা পৌঁছবো সেই জায়গায়। চলুন যাওয়া যাক। এটাই হচ্ছে ঘোড়ামারা লট ফেরি সার্ভিস। আর দেখতেই পাচ্ছেন এই যে লেখাটা রয়েছে, অর্থাৎ আমরা এই লেখাটাও দেখালাম যে এই ফেরি সার্ভিসটা করে তাদের কিন্তু যাতায়াত করতে হয়। আর একটা দূরে একটা নৌকো আসছে, এটাও পানের নৌকো, দেখতে পাচ্ছেন, আমি দেখাই একটু। এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বিচ্ছিন্ন দ্বীপগুলোতে কিন্তু বেশিরভাগই পান চাষই হয়। পান চাষের যারা চাষি, তারা কিন্তু ইতিমধ্যে পান নিয়ে কিন্তু পৌঁছেছে। যেহেতু আজকে রবিবার, কাকদ্বীপের সবথেকে বড় মার্কেটে কিন্তু পানগুলো পৌঁছবে। তো সেইগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। দূরে দেখতে পাচ্ছেন এই যে পান তোলা হচ্ছে। আর ওই একটা দূরের জন্য নৌকো আসছে বড় করে, ভটভটি টাইপের, এগুলোও তো পান যাবে। তো যাই হোক, ছবিটা আমরা ঘুরলাম, দেখালাম আপনাদেরকে। আর এটাই ঘাট, ঘাটটা দেখিয়ে দিলাম। এই ঘাটেই বিশেষ করে তোলা হয়। এই যে দিয়ে যাচ্ছে, সেখানে অনেকগুলো ভ্যাসিন ভ্যান থাকে, তারা কিন্তু এইভাবেই যাচ্ছে। এই জায়গায় আমরা দাঁড়ালাম, এবারে আপনাদেরকে টোটাল মুড়িগঙ্গা নদীর এই যে হাল হকিকতটা আপাতত এই মুহূর্তে তুলে ধরলাম, দেখালাম। ওইদিকে ভ্যাসেল, ওখানে ভ্যাসেল পারাপার হয়। তো সব মিলিয়ে যে আজকের এই জায়গার দৃশ্যটা আপনাদের একটু তুলে ধরলাম, দেখতে থাকুন। আমরা বেরিয়ে এলাম, ঘোড়ামারা দ্বীপের কাছাকাছি চলে আসছি। এবারে ঘোড়ামারা দ্বীপের কাছাকাছি, কারণ আমরা সেই লট 8 থেকে যখন এই ফেরি সার্ভিসে উঠে পড়েছিলাম, তখন আমাদের ভাবছিলাম যে কখন পৌঁছবো, কিন্তু সময় যতটা দেখছি তত কিন্তু কাছাকাছি চলে আসছি। ওই একটা বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে বসবাস প্রায় 5000 মানুষ, কিন্তু একটাই গ্রাম পঞ্চায়েত। আর সেই গ্রাম পঞ্চায়েত সাগর বিধানসভার গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতে আমরা গিয়ে দেখবো সেখানকার মানুষজন কেমন থাকে, তাদের শিক্ষার হার, তাদের এখানকার কী কাজকর্ম রয়েছে, তারা কৃষিকাজ না তাদের মৎস্যজীবী না পরিযায়ী শ্রমিক। অবশ্যই তাদের গ্রামে গিয়ে পৌঁছে তাদেরকে নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলে জানাবো আপনাদেরকে। তবে এই যে নদী, যখন আমরা এই সমুদ্র, এটা মুড়িগঙ্গা নদী বলতে পারি, তারপরে বে অফ বেঙ্গল অর্থাৎ সমুদ্র। কারণ আমরা যখনই ঘোড়ামারা দ্বীপে বছরে আমরা এর আগেও ভিডিও বানিয়েছিলাম, দেখিয়েছিলাম এখানকার মানুষজন কেমন থাকে, তাদের রাস্তাঘাট কেমন, তাদের পানীয় জল, তাদের শিক্ষা, তাদের বসবাস, সব মিলিয়ে কিন্তু আজকের একটা ভিডিও আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো। তবে এই যে
দক্ষিণ 24 পরগনার সব থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে দেখবেন শিক্ষার হার কিন্তু যথেষ্ট রয়েছে, যেমন সাগর বিধানসভার শিক্ষার দিক দিয়ে কিন্তু তারা অনেকটাই বেশি এগিয়ে। তবে যাই হোক না কেন, আমরা যেহেতু পৌঁছচ্ছি ঘোড়ামারা দ্বীপে, তাদের কি জীবন জীবিকা, তারা কেমন থাকে, কারণ এখানে যাতায়াতের ব্যবস্থা বলতে এই ফেরি সার্ভিস, যে ফেরি সার্ভিসটা ঘোড়ামারা দ্বীপের ফেরি সার্ভিসটা, এই ফেরি সার্ভিসটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপের ফেরি সার্ভিস। আর এই ফেরি সার্ভিস করেই কিন্তু এই যে যারা পিছনে বসে রয়েছে তারা ওখানেই বসবাস করে, কিন্তু তাদের প্রয়োজনে যেতে হয় সেই কাকদ্বীপ বাজার, আর কখনো তাদের সাগরদ্বীপ, অর্থাৎ সব মিলিয়ে এইভাবে তাদের জীবন জীবিকা। কারণ তার যে একমাত্র এখানে যদি আমরা দেখি, এখানে সেমন কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা শুধু কেবলমাত্র রয়েছে তাদের চাষবাস থেকে মাছ চাষ, কৃষিকাজ, পরিযায়ী শ্রমিক, এগুলো নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা বিভিন্ন সময় সরকার মহলের কাছে তারা কিন্তু আবেদনও করেছে, দাবি করেছে, যাতে করে আগামী দিন এই বিচ্ছিন্ন দ্বীপ একসময় যেহেতু ভয়াবহ রূপ নিয়েছিল, বন্যা হয়ে গিয়েছিল, সেই বন্যার পরে কিন্তু তখন মানুষই কিন্তু এখান থেকে ছেড়ে বিভিন্ন জায়গায় তারা বসতবাড়ি তৈরি করেছে। এখনও পর্যন্ত বেশ কিছু মানুষ, অর্থাৎ আমরা বললাম যে 1000-500-এর মতন মানুষ এখনও কিন্তু ওখানে বসবাস করে রয়েছে, একটাই গ্রাম পঞ্চায়েত। তো যাই হোক না কেন, আমরা ওই দ্বীপে পৌঁছবো। আর এইটাই বললাম যে দেখালাম, এটা হচ্ছে গিয়ে আপনার নতুন একটা চর হয়েছে, এটা নয়া চর, আর ঘোড়ামারা দ্বীপের কাছাকাছি চলে এসেছি। এবারে দ্বীপে উঠে গিয়ে নিশ্চয়ই আবার নিশ্চয়ই কিছু দেখাবো আপনাদেরকে। তবে আমরা সেই ফেরি সার্ভিসে এখনও রয়েছি, তবে ধীরে ধীরে পৌঁছে গিয়ে নিশ্চয়ই আপনাদের দেখাবো। এইবারে কিন্তু ঘোড়ামারা দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি, তার একটু দেখাবো ঘোড়ামারা দ্বীপটা। এই যে একটু দেখাই আপনাদেরকে, এবং আমরা যতটা কাছাকাছি পৌঁছে যাচ্ছি তারপরে কিন্তু দেখতেই পাচ্ছি এখানকার বেশিরভাগ যারা রয়েছেন বা এখানকার, আমি নদীর ধারটা দেখলাম, বেশ কিছু ট্রলার, নৌকো, ফটবটি, মানে এইগুলো তাদের জীবন জীবিকার একমাত্র রাস্তা। তো যাই হোক না কেন, আমরা ওই জায়গায় পৌঁছে যেহেতু যাচ্ছি, তো নিশ্চয়ই ঘোড়ামারা দ্বীপটা আজকে ঘুরিয়ে দেখাবো যে এখানকার মানুষ তারা কেমন থাকে, তাদের জীবন জীবিকা কি রয়েছে। তবে এই কাছাকাছি ঘোড়ামারা দ্বীপে চলে এসেছি। তবে নদীবাঁধের হাল খুব একটা ভালো নয়, কারণ ওই দূরে দেখতে পাচ্ছেন নদীবাঁধ কিন্তু ভেঙে রয়েছে, তো রিং বাঁধ কিছু জায়গায় দেওয়া হয়েছে। আর ঘোড়ামারা দ্বীপটা তো খুব একটা বড়ও নয়, যেখানে 5000 মানুষের বসবাস, তো সেখানে একটা গ্রাম পঞ্চায়েত, তো একটা গ্রাম পঞ্চায়েতে আপনারা বুঝতেই পারছেন। তবে চলুন, এই দ্বীপটার কাছাকাছি আমরা পৌঁছে গেছি, নিশ্চয়ই ওই দ্বীপে উঠবো। তার আগে অনেকেই লম্বা লাইন দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি যে যারা ফেরি সার্ভিসে আবার ওপারে যাবে, অর্থাৎ সেই লটে, এই লট নম্বর 8-এ তারা যে যাবে, তারা কিন্তু ইতিমধ্যে ধীরে ওই যে আসছে, সেটাও দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি দূর থেকে দেখে। আর আমরা কিন্তু এবার ওই দ্বীপটাতে উঠবো। এখন কিন্তু জোয়ার হচ্ছে, যার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেলাম আমরা, তো সময় বেশি নিল না। তবে নদীবাঁধের হাল যে খুব একটা ভালো, সেটা কিন্তু দেখায় বোঝাই যাচ্ছে, নদীবাঁধের হাল কিন্তু খুব একটা ভালো নয়। তো এখানে কি ব্যবস্থা রয়েছে যেতে কথা হবে। তবে এই নৌকোপথে যে নামবে সেটা একটু দেখাই, যে এখানকার মানুষ তারা খুবই অভ্যস্ত, যে নদীতে নৌকো চললেও যেমন খুব সাহস ধরে, কারণ তাদের তো সাহস ধরতেই হবে। হাজারো প্রতিকূলতা থাকবে, প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা এইভাবে জীবন যুদ্ধ করে আসছে, যেহেতু তারা এইভাবে বেঁচে রয়েছে। তো যাই হোক, আমি এইবারে নামা একটা ছবি দেখাবো আপনাদেরকে, দেখে বুঝতে পারছেন এখানে নামবে। তো আমরা সেটা দেখাই। এইভাবে এই যে ফেরি সার্ভিসটা, এটা কিন্তু অনেক বেশ বড়, কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা খুব অনেক বড়। এবারে কিন্তু নামবে, আর এখানে অনেক মানুষজন তারা দাঁড়িয়ে রয়েছে, মানে আবার কিন্তু এটাতে আবার উঠবে। তো আমি এই ছবিটা একটু দেখাই, তো দেখে বুঝতেই পারছেন যে ঘোড়ামারা দ্বীপ আমরা কিন্তু আজকে পৌঁছে গেলাম। আর ঘোড়ামারা দ্বীপের একটা গ্রামীণ চিত্র, গ্রামীণ পরিবেশ, সেটা কিন্তু আজকে তুলে ধরবো আপনাদেরকে। আর এইভাবেই কিন্তু ওঠানামা করে, সেটা দেখেই বুঝতে পারছেন, এইভাবে ওঠানামা হয়। তো অনেকেই এখনো দাঁড়িয়ে রয়েছে, তারা আবার আসছে। এই যে এইখানে ঘাট রয়েছে, আমরা যাব। তো তার আগে দেখাই, এই যে মানুষটিকে নামবে, এইভাবে দেখেই বুঝতে পারছেন। তো এখানে ছবিটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর আমার কাকা খালি গায়ে কেন, এখানকার গ্রামীণ পরিবেশে যা হয় সেইভাবেই কিন্তু তাদের অভ্যস্ত। আর এইভাবে নৌকো পারাপার হতে হয়, দেখেছেন, এইভাবে নৌকো পারাপার হয়, মানে অতি সহজে, যেহেতু একদম নদীর বাঁধ, মানে নদীর যে পাড়টা রয়েছে, সেই পাড়ে কিন্তু পাড়টা রয়েছে, পাড়টাতে কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে এইভাবে অতি সহজে। এবারে যারা ওই ট্রলারে রয়েছে, এই ট্রলারে যারা রয়েছে, তো এই ট্রলারে যারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত
এবারে উঠবে। আর এই জায়গাটা ঘোড়ামারা সেই তেঁতুলতলা, এই যে প্লাস্টিক দূষণ ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত তারা আবার লিখে দিয়েছে, দেখে বুঝতে পারছেন। এবারে আমরা ধীরে ধীরে এবারে কিন্তু নামবো, আর অনেকেই উঠে পড়ছে। তো আমাদের জন্য কি ব্যবস্থা অবশ্যই রয়েছে সেটা দেখি। আমাদের জন্য নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করেছে, কারণ আমরা তো সেইভাবে উঠেছি, এইভাবেই যাব। দেখে যেতে 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 আপনাদের দেখাবো। আমরা কিন্তু উঠে পড়লাম ঘোড়ামারা দ্বীপে, আর ঘোড়ামারা দ্বীপের সেই জায়গাতে উঠে দেখতেই পাচ্ছি বেশ এটা বেশ ভালো লাগে। এই গ্রামীণ পরিবেশটা সত্যি তো প্লাস্টিক দূষণমুক্ত ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত। আর এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, আর এই নৌকোতে সবাই কিন্তু আবার উঠে পড়ছে। এইটা ফেরি সার্ভিস দেখিয়ে দিলাম, ফেরি সার্ভিসে এসেছিলাম, দেখিয়ে দিলাম। এবার দ্বীপটাতে অবশ্যই যাব। তো এখানকার যারা বসবাস করে তারা ওই আসছে, তারা উঠবে আবার। এই যে দেখতেই পাচ্ছেন, মানে এবার একটু আমরা রাস্তার দিকে যাই, তারপরে কিন্তু রাস্তায় যেতে যেতে এই গ্রামীণ পরিবেশগুলো আপনাদের দেখাবো। তো একটু যাই রাস্তার দিকে যেতে 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 এখানে গ্রামীণ পরিবেশগুলো দেখাবো। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখাই একটু এই গ্রামীণ পরিবেশগুলো কেমন। এখানে কি টোটো কি রয়েছে, কি ব্যবস্থা রয়েছে দেখা যাক। এখানে টোটোরই ব্যবস্থা রয়েছে, এই হচ্ছে টোটোর ব্যবস্থা রয়েছে। আর এটা নদী পথ, এইদিকে দেখতে পাচ্ছেন, মানে এই নদীর বাউন্ডারি যেটা বলা হয় নদীর বাঁধ, তবে সেইভাবে মেরামত। তবে এখানে বলেছি, প্রথমেই বলেছি যে বসবাস করে। আর এই জায়গায় এই টোটোতে উঠা হবে। আমরা ওই এখান থেকে উঠে টোটোয় আবার যখনই চড়ে বসবো, তারপরেই কিন্তু আপনাদেরকে আবার এই গ্রামীণ পরিবেশটা দেখাতে দেখাতে যাব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন। এই জায়গাতে দেখতে পাচ্ছি যে আমরা যখনই বেরিয়ে পড়েছিলাম ঘোড়ামারা দ্বীপের, এগুলো হচ্ছে গ্রামীণ পরিবেশ। সোলারের, এই যে বলেছি সোলার ব্যবস্থা রয়েছে, এগুলো গ্রামীণ পরিবেশ। এই যে সোলারের ব্যবস্থা, আর এখানে কচিকাচারা তারা ঘুরে বেড়াচ্ছে, এবং তারা এই কারণে ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখি একটা কালী পুজো হয়, তারা পুজো করার জন্য ছটপট করছে। তবে হ্যাঁ, এই গ্রামীণ পরিবেশে এসে কিন্তু সত্যি ভালো লাগছে, কারণ হয়তো গাড়ি ঘোড়া নাই, কিন্তু পরিবেশ কিন্তু সেই দূষণমুক্ত পরিবেশ, কিন্তু এটা মানতে হবে। এখানে সোলারের ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিসিটি বলতে সোলার, এই সোলার কিন্তু বাড়ি বাড়ি সেই ব্যবস্থা করেছে। তবে মেঠো রাস্তা, এখনও পর্যন্ত সেই মেঠো রাস্তায় মানুষ এখনও যাতায়াত করে। তবে যাই হোক না কেন, সেই বিচ্ছিন্ন দ্বীপে পৌঁছে গিয়ে দেখাতে পেরেছি আপনাদেরকে এখানকার মানুষের জীবন জীবিকা কেমন, তারা কেমন থাকে, তারা কেমনভাবে বসবাস করে। এই হচ্ছে সেই বিচ্ছিন্ন দ্বীপ। যখনই এক সময় ভয়ঙ্কর রূপ নিয়েছিল এই দ্বীপ, কিন্তু একসময় ডুবে গিয়েছিল। তারপরে কিন্তু ধীরে ধীরে মানুষ আবার তারা সেটাকে ঠিকঠাক করেছে। তবে হ্যাঁ, সেই গ্রাম কেমন কিছুটা জায়গা ঘুরলাম, দেখালাম। আর ফেরি সার্ভিস এখনও লাগানো রয়েছে। তো এইভাবেই এই গ্রামের মানুষগুলি সোলার, ছোট ছোট সোলার দেখেছেন, এই ছোট ছোট সোলারগুলো বাড়িতে লাগিয়ে রেখে তারা কিন্তু রাত্রেবেলা আলো জ্বালায়। অর্থাৎ আলো তাদের মধ্যে ওই সোলারের পোস্ট লাগানো রয়েছে দূরে। তো এই আলোর লাগানোর, অর্থাৎ এখানে ইলেকট্রিসিটি না এলে কী হবে, এই যে সোলারের পোস্ট লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো সোলারের পোস্ট লাগানো রয়েছে। তো যাই হোক, এই জায়গাটা এলাম আর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, বিশেষ করে গ্রামীণ পরিবেশটা কেমন। আমরা টোটোতে উঠলে নিশ্চয়ই দেখাবো সেই গ্রামীণ পরিবেশটা। অর্থাৎ আমরা যখনই বেরোবো, যেতে যেতে দেখাবো যেখানকার রাস্তা, অর্থাৎ কংক্রিটের রাস্তা বা ইটের রাস্তা বা এখানকার কী পরিস্থিতি, সেগুলো নিশ্চয়ই তুলে ধরবো আর দেখাবো ধীরে ধীরে। তো এবার আমরা টোটোতে বসবো, চলুন টোটোর দিকে এগোই। আর টোটো দাদা এসে গেছে। তো এই হচ্ছে প্রথমে ইটের রাস্তা, তারপরে পড়বে কংক্রিটের রাস্তা, আর আমরা সেখানেই পৌঁছবো যেখানে আমাদের আজকের গন্তব্যস্থল। তবে এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম যে গ্রামীণ পরিবেশে কী কী ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা দেখে বুঝতে পারছেন। চলুন, আমার সঙ্গে আরও আমাদের দুজন রয়েছে, তারাও আমরা একসঙ্গেই যাব। তবে কোন টোটোতে যাবে দেখি, আমরা সেই টোটো দাদা আমাদের সঙ্গে রয়েছে, এই টোটোতে আমাদের যাব। তো চলুন, এই টোটোতেই উঠে পড়বো। টোটোটা ঘুরিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু ধীরে 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 আমরা ঠিক এই জায়গাতে পৌঁছে যাব। আর এখানের জলের ব্যবস্থা রয়েছে, সেইভাবে ব্যবস্থা করেছে। তবে এইটা কত কিলোমিটার রাস্তা দেখা যাক, এই যে এখানে লেখা রয়েছে কত কিলোমিটার রাস্তা। তবে এই যে জলের ব্যবস্থা, এই হচ্ছে গ্রামীণ পরিবেশ। তবে সব মিলিয়ে যে গ্রামীণ পরিবেশে মুক্ত হাওয়া আর মুক্ত পরিবেশ, এখানে কিন্তু মানুষ সেইভাবেই বেঁচে রয়েছে। তারা দীর্ঘ লড়াই করে, প্রতিকূলতা থাকলেও প্রতিকূলতাকে তারা জয় করে নিয়েছে, কারণ এখানে মানুষ যেভাবে বেঁচে রয়েছে। চলুন, আমরা যতটা এগোতে এগোতে নিশ্চয়ই সেই ভিডিও আবার তুলে ধরবো, গ্রামীণ পরিবেশ কেমন, ঘোড়ামারা দ্বীপের মানুষজন কেমন থাকে। ওকে, চলুন আমরা বেরিয়ে পড়লাম সেই গন্তব্যস্থল ঘোড়ামারা দ্বীপের যে ফ্লাড সেন্টার রয়েছে সেখানেই পৌঁছবো। তবে দাদা আমাদের সঙ্গে রয়েছে, টোটো, এখানকার টোটো যে যাতায়াত করে সেই টোটোতে আমরা উঠে পড়লাম। আর গ্রামীণ পরিবেশ আপনাদের দেখাতে দেখাতে ঠিক গিয়ে সেই জায়গায় পৌঁছে যাব। তবে হ্যাঁ, দেখতেই পাচ্ছি এখানকার গ্রামের মানুষজন, তারা কিন্তু সেই যেটা বলা হয়েছিল আপনাদেরকে প্রথম থেকেই বলেছিলাম, তারা কিন্তু মুক্ত পরিবেশে তারা সেইভাবে কিন্তু এখানে বসবাস করে। আর আমরা
সেই ছবিগুলোই আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো। তবে হ্যাঁ, এখানে দোতলা পাকা বাড়ি বড় একটা পাবেন না ঠিকই, কিন্তু যেখানে পরিবেশ কিন্তু খুবই শান্ত মুক্ত। এখানকার মানুষরা তারা কিন্তু সেই যে আমাদের গ্রামগঞ্জের যে মুক্ত পরিবেশ, যেটা শহরতলিতে ধোঁয়া পলিউশন আর পলিউশন, সেটা কিন্তু এই জায়গাতে নেই। তবে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এক একটা করে মন্দিরও পাওয়া যায়। আমি সেগুলোও তুলে ধরবো। তবে আমরা সেই রাস্তাটা এবার ধীরে ধীরে দেখছি। এই যে এখানে এক সময় বন্যা হওয়ার পরেই এইসব জায়গাগুলো কিন্তু বিধ্বংসী হয়ে ডুবে গেছিল। তবে এখানকার মানুষজন আবার ঘুরে দাঁড়িয়েছে, আর আবার সেইভাবেই আবার তারা বসবাস করছে। ওই একটা দূরে মৃত্যুঞ্জয় মণ্ডল স্মৃতি অঙ্গনারী কেন্দ্র সরকারিভাবে হয়েছে, এটাও কিন্তু দেখলেন। তবে যাই, আমি এই টোটোতে যেতে যেতে আপনাদেরকে দেখাবো, আর বলতে বলতে যাবো। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানকার সেই গ্রামীণ পরিবেশটা দেখাবো। এই দেখেছেন গ্রামীণ পরিবেশটা কীভাবে, আপনি দেখে বুঝতে পারছেন। আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সোলার লাগানো রয়েছে, দেখেছেন সোলার লাগানো রয়েছে। আমি কিন্তু সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এখানের ইলেকট্রিসিটি বলতে সেই যে সোলার। কারণ এখানে বিদ্যুতের ব্যবস্থা একটাই, এখানে বাড়িতে বাড়িতে আলো, আর আলোর জন্যই এই যে পোস্ট লাগানো রয়েছে, সোলার প্রজেক্ট এখানে। আর গ্রাম বাংলার মানুষ কীভাবে বসবাস করে সেটা দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি টোটোতে যেতে যেতে সেই চিত্রই তুলে ধরছি, দেখেই বুঝতে পারছেন। যখন বন্যা হয় তখন এই সমস্ত জায়গা নোনা জলে প্লাবিত হয়, চাষযোগ্য জমিও ডুবে যায়। তবে তারা কিন্তু আবার সেই মাথা উঁচু করে আবার ঘুরিয়ে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে যে দীর্ঘ লড়াই, তারা কিন্তু ধীরে 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 সেইভাবে করে কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। আবার তারা সেইভাবে বসতবাড়ি গড়ে তুলেছে। আবার এইভাবে যে এখানে এই যে পাকা রাস্তা, কংক্রিটের রাস্তা, সেটাও দেখে বুঝতে পারছেন যে কংক্রিটের রাস্তাটা কেমন। সেটাও আমরা এই টোটো থেকে যেতে যেতে বুঝতে পারছি যে একটা হলেও তো পাকা রাস্তা রয়েছে। গ্রাম পঞ্চায়েতে 5,000 মানুষ বসবাস করে। এখানে একটা স্কুল রয়েছে যেখানে পড়াশোনা হয়। অর্থাৎ এটা কিন্তু সাগর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ঘোড়ামারা দ্বীপটি। তো ঘোড়ামারা দ্বীপটি একসময় মনে হচ্ছিল যেন এখানে আর কিছুই নেই, কিন্তু এখন ধীরে ধীরে দেখছি বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে। ঘোড়ামারা দ্বীপটাকে যেন বেশ আলাদাভাবে নেওয়া হয়েছে, আলাদাভাবে দেখতেই পাচ্ছি। এখানে প্রধানমন্ত্রী অর্থাৎ গ্রামীণ সড়ক যোজনার সঙ্গে তার পাশাপাশি অনেক বাড়িও হয়েছে, যে বাড়িগুলো সরকারিভাবে সহযোগিতা করেছে। তো এখানে মানুষ যতই যাই করুক না কেন, তাদেরকে সেই বিচ্ছিন্ন দ্বীপে যেখানে বসবাস করতে হয়, তাদেরকে ঠিক সেইভাবেই কিন্তু থাকতে হয়। কারণ এই যে চাষবাস, ওই যে সেন্টারটা দেখতে পাচ্ছি, ওই সেন্টারে গিয়ে আমরা পৌঁছবো। তো চলুন, আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এবারে দেখতেই পাচ্ছি। তো চলুন, আমরা গ্রামের কেমন কথাবার্তা, গ্রামের কথাবার্তাগুলো কেমন লাগছে নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন যে গ্রামের মানুষের তারা সেইভাবেই কথাবার্তা বলে, যে তো এইভাবেই হয়। তো কিছু একটা বলতে চাইছে। তো যাই হোক, তো এইভাবে তো আমরা গ্রামের এই পরিবেশটা দেখাই। তো এখানে দেখাতে দেখাতে যাব। এই যে রাস্তা, এইভাবেই যেতে হবে। তো আমরা কাছাকাছি পৌঁছে যাচ্ছি, তো পৌঁছে যাব। এখনো পর্যন্ত গ্রামের পরিবেশটা দেখাই, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো চলুন, আমি দেখাতে দেখাতে আরও কিছুটা জায়গা যাব, অর্থাৎ আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছতে গেলে এখনও সময় লাগবে। তবে সেখানে আমরা পৌঁছে যাব আর কিছু সময়ের মধ্যেই। তবে যাই হোক না, এই যে পাকা আর কংক্রিটের রাস্তা হয়েছে, তো যেতে যেতে এখানে এমনই রাস্তা যেখানে আমাদের দাঁড়িয়ে পড়তে হবে। কারণ ওই যে দাদা হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো। তো চলুন আমরা আবার এগোই। আবার দাদা, তো চলুন, তেমন কথা তেমন কাজ করেন তো। আমি গোটাটা খালি টোটোলে গোটাটা ঘুরিটি বাউরা হয়। আচ্ছা, আমরা 8:25 আমি 8:00। তো চলুন চলুন চলুন, আমরা এগোতে থাকি। গ্রামের এইরকমই হয়, গ্রামে ঢুকলে না, তো গ্রামে এইভাবেই হয়। আমরা সেই গ্রামের মধ্যেই এসে ঘোড়ামারা দ্বীপে আমাদের কিছু অভিজ্ঞতা হয়, সেগুলো নতুন 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 অভিজ্ঞতা। তো এই যে এইভাবে বাড়ি, এইভাবে তারা এখনো পর্যন্ত। এই যে একটা স্কুল, যে স্কুলটা একটু দেখাবো আপনাদেরকে। এই যে এটা স্কুল রয়েছে, এটা হচ্ছে মন্দিরতলা অবৈতনিক প্রাথমিক স্কুল। আর এই স্কুল ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের স্কুলটা দেখেছেন, এটা হচ্ছে স্কুল। এই স্কুলে নতুন রং হয়েছে। তবে আমরা
তো কাছাকাছি প্রায় সেই গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছি, আর অল্প একটু বাকি রয়েছে। তো দ্বীপটা যে খুব একটা বড় সেটা তো নয়, যার ফলে অতি সহজে যেমন পৌঁছেছিলাম, জোয়ার ছিল যার ফলে আমরা নৌকোতে তাড়াতাড়ি করে ঘোড়ামারা দ্বীপে চলে এলাম, আর তারপরে রাস্তায় টোটো ধরলাম, আর আমাদের জন্য ব্যবস্থা করাই ছিল সেই টোটোতে আমরা উঠলাম, উঠে এখন আমরা ধীরে ধীরে সেই গন্তব্যস্থলে পৌঁছচ্ছি। আর এখানে এখনও মাটির বাড়ি রয়েছে, তো বেশ কিছু মাটির বাড়ি যেমন রয়েছে তার সঙ্গে বেশ সরকারি আবার অনেক পাকা বাড়িও দিয়েছে, সেগুলোও রয়েছে। তো যাই আমরা ধীরে 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 যতটা এগোবো নিশ্চয়ই দেখাবো যে গ্রামীণ পরিবেশ ঘোড়ামারা দ্বীপ নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে, আর আমরা সেটা একটু দেখাতে দেখাতে যাচ্ছি। এখানকার সোলারের যে সিস্টেম, এই দেখেছেন পোস্ট লাগানো রয়েছে, সোলার সিস্টেম এটাকে বলা হয়। তো এই সিস্টেমগুলো দেখে বুঝতেই পারছেন যে এইভাবে এলাকায় সমস্ত পোস্টে সোলারের ব্যবস্থা করা রয়েছে। আর মাঝে মাঝে আপনি দুই একটা দোকান পাবেন, যে দোকানগুলোতে চা, পান, বিড়ি এবং ভুসিমাল এগুলো ব্যবস্থা রয়েছে অবশ্য। তো এইবার আমরা একটা বড় পুকুর দেখতে পাচ্ছি, তার কাছাকাছি পৌঁছে গেছি। তো জানি না আমরা কতটা যাব, তো এখনো পর্যন্ত সেই গন্তব্যস্থলটা বাকি রয়েছে। তো এইটা হচ্ছে সেই বড় পুকুর। এই পুকুরটা কি জায়গাটা অবশ্য জানা নেই, তবে এইভাবে এই যে তো এখন না এটা ছেড়ে দিয়েছি, এই তো আসছে সবে দেখতেই পাচ্ছেন। এটা এই পুকুরটা কি পুকুর? এটা ট্যাং পুকুর ঘোড়ামারা সব থেকে একটা বড় পুকুর। ট্যাং পুকুরের পাশ দিয়ে যাচ্ছি আমরা। এই ট্যাং পুকুরের পাশে কিন্তু অনেকেই বসবাস করে রয়েছেন। তো এটা খুব উঁচু জায়গা, কারণ নদীর জল যদি আসে তো এটা হয়তো সম্ভবত ডোবে না, কারণ এটা অনেক উঁচু। তো এখানে মোটামুটি বেশ কিছু ICDS সেন্টারও আছে দেখলাম। এবারে আমরা ধীরে 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 বেশ কাছাকাছি পৌঁছে যাচ্ছি। তো মনে হয় আর অল্প সময়ের মধ্যেই আমরা সেই জায়গায় পৌঁছে যাব। কারণ এই ট্যাঙ্ক পুকুরটা দেখলেন, এই যে একটা ট্যাঙ্ক পুকুর, এইটা অনেক বড়। এই ট্যাঙ্ক পুকুরটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা এই এবারে দেখাই। পুকুরের পাড়ে কিন্তু অনেকেই বসবাস করে রয়েছে। তো যাই হোক, এবারে আমরা ধীরে 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 কাছাকাছি পৌঁছাচ্ছি। তবে মেঠো বাড়ি প্রচুর রয়েছে, একটা কংক্রিটের রাস্তার সঙ্গে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো রাস্তা, যেগুলো কংক্রিটের রাস্তা হয়েছে। তো এই যে, তবে সত্যি ভালো লাগে। আপনারা যদি কোনো সময় বেড়াতে আসেন না, তো চলে আসবেন ঘোড়ামারা দ্বীপ। আমরা প্রথমেই একটু মনে মনে ভাবছিলাম যে ঘোড়ামারা দ্বীপে যাব, তো ওখানে কি রয়েছে, কিছু নেই হয়তো ঠিকই, কিন্তু অনেক কিছুই রয়েছে। মুক্ত পরিবেশটা পাবেন, ফ্রি অক্সিজেন পাবেন, সবই রয়েছে। আর এখানে বসত বাড়ি যা আপনাদের তো পরিসংখ্যান প্রথমে বলে দিয়েছি। আর এখানে বছর কালী পুজো যেহেতু রাত ফুরলেই, আর এখানে কালী পুজোর মণ্ডপ হচ্ছে নিশ্চয়ই, পুজো তো হবে। বাড়ি বাড়ি যেমন লক্ষ্মী পুজো হয়, এখন কিন্তু এলাকায় কালী পুজো হয়। তবে আমরা এখানে একটা বাজার বসে, সেই বাজারটার কাছাকাছি পৌঁছে গেলাম। তা কি বাজার জানি না, তবে এই বাজারটার কাছাকাছি পৌঁছালাম। দেখি আমরা ঘোড়ামারার সব থেকে বড় বাজার দেখেছেন, বড় মার্কেট। এই মার্কেটে আমরা পৌঁছে গেলাম। দেখা যাক এই ঘোড়ামারার সেই নতুন বাজার, নতুন মার্কেট, এই মার্কেটটা দেখেছেন। এই যে এই তো ঘোড়ামারা যে মার্কেট, এখানে কালী পুজো হবে। তো মার্কেটে চলে এলাম। তো আমরা ধীরে 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 এগোবো। তো দেখা যাক, এগোতে এগোতে নিশ্চয়ই এই গ্রামটা তো বেশ ভালো লাগে যে গ্রামের মার্কেটে এসে তো মার্কেটটা দেখাতে পারলাম। এখানে ওই যে বিভিন্ন জায়গা থেকে, যেমন কাকদ্বীপ থেকে চলে আসে সেই পণ্য সামগ্রী, অর্থাৎ আলু, পেঁয়াজ যা লাগে, এখানে সেইভাবে হাটে, গ্রামের হাটে যেভাবে দোকান বসে দেখেছেন, গ্রামের হাটে এইভাবেই দোকান বসে। আর সেটাও দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি গ্রামের হাটের দোকান। এই দোকানগুলো গ্রামে গ্রামে বসে, আর গ্রামের সমস্ত যারা মানুষজন তারাও ঠিক সেইভাবে কিন্তু এখানেই আনন্দ করে দিন কাটায়। তো সে যাই হোক, তো আমরা যতটা এগোচ্ছি গ্রামের সেলুন আর গ্রামের এই বাজার, সেই বাজারের পরে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে যেতে যেতে বেশ কিছু জিনিস আপনাদের দেখালাম। তো আপনাদের কেমন লাগছে সেই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন। কারণ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা বরাবরই বেশ কিছু তথ্য, গ্রামীণ পরিবেশ, বিভিন্ন খবরাখবর যেমন তুলে ধরি।
তার পাশাপাশি আজকের আমরা বেরিয়ে যে জায়গায় যাচ্ছি সেখানেও যেমন খবর তুলে ধরবো, দেখাবো। তার পাশাপাশি কিন্তু এই গ্রামীণ পরিবেশটা আমরা ভিডিও করে নিলাম, কারণ আপনাদের কাছে তুলে ধরবো বলে, যেখানকার মানুষ তারা কিভাবে বসবাস করে, তাদের কেমন জীবন জীবিকা, তাদের এখানে কেমন থাকে। তো এখানে একটা কাঠের কিন্তু একটা মেশিন রয়েছে, যেখানে কাঠ চালাই করা হয়। মানে এখন তো ইদানিংকালে বিভিন্ন সময় দেখা গেছে যে কাঠ চালাই মেশিন ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ বেশিরভাগ স্টিল থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র দিয়ে খাট, গদি, আলমারি এগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আগে দিনে ছিল খাট, গদি, আলমারি তৈরি করার জন্য কাঠের প্রয়োজনীয়তা ছিল, এখন সেগুলো এখন নেই। তো যাই হোক, তো আমি এগোতে 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 দেখাই আপনাদেরকে। তবে এখানে একটা বড় সোলার প্রজেক্ট বসেছে, দেখেছেন? এই যে টাওয়ার এখানে বসানো হয়েছে। তো এইগুলো বসানোর কারণ হচ্ছে যে এইগুলো থেকে সাপ্লাই দেওয়া হয়, মানে প্রজেক্ট করে রাখা হয়েছে এবং পুরো এরিয়াটা জুড়ে আপনার বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। তো তাতে করে সুবিধা হয় যে অন্ধকার রাত, আর সেই অন্ধকার রাতে যে আলোটা যখন জ্বলে ওঠে, তখন কিন্তু মনের মধ্যে একটা আলো জ্বলে ওঠে যে না, আমরা একদম বিচ্ছিন্ন ঘনঘটা দ্বীপে বসবাস করছি, সেটাই না, আমরা সেই শহরতলির কাছাকাছি বসবাস করছি। হয়তো যোগাযোগ ব্যবস্থা নৌকোপথে থাকতে পারে, তো গাড়ি পথে নেই ঠিকই। তবে এই যে দেখলাম টোটো অটোগুলো চলছে এখানে, মেশিন ভ্যান, টোটো, অটো, সাইকেল, মোটর বাইকও রয়েছে। তো যাই হোক, এই জায়গায় এসে মোটামুটি আর আলাদা একটা অনুভূতি হলো, আলাদাভাবে একটা গ্রামীণ চিত্র, সেটাও আমরা যেমন তুলে ধরলাম। কেমন লাগছে নিশ্চয়ই আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা ধীরে ধীরে যতটা এগোচ্ছি তার পাশাপাশি এই গ্রামীণ পরিবেশগুলো তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যেখানে এই যে ধান, মাঠের পর মাঠ, শুধু ধান চাষই হয়। দেখতে পাচ্ছেন এই যে মাঠের পর মাঠ শুধু ধান চাষই হয়, কারণ এখানে প্রথমে বলেছিলাম এখানকার মানুষজনের একমাত্র জীবন জীবিকা হচ্ছে কৃষিকাজ। যেমন মাছ চাষ করা, মাছ ধরা, তার পাশাপাশি পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে চলে যাওয়া। তো এখানে রুজি রোজগার বলতে তাদের সংগ্রাম করেই বাঁচতে হয়। তবে সংগ্রামটা যেভাবে করতে হয়, তার পাশাপাশি ধান চাষ কিন্তু খুব ভালো হয়। আর অর্থকরী ফসল সুন্দরবনের, আমি তো বলেছি, ঘোড়ামারা, সাগরদ্বীপ, এখানে প্রচুর পান হয়। আর সেই পান চাষে কিন্তু তারা লাভবান হয়, কারণ পানের উপরেই তারা বেঁচে রয়েছে। আর আমাদের খাদ্যের মধ্যে তো প্রথমে আগে ধান, কারণ যাকে খেয়ে মানুষ বেঁচে থাকে। যেমন রেশনি ব্যবস্থা রয়েছে ঠিকই, তবু হলেও মাঠে তাদের জায়গা রয়েছে, তারা ধান চাষ করে। ধান চাষের পরে তারা যে ফসল উৎপাদন করে তারা বিক্রি করে, নিজেদের জীবিকা যেমন প্রতিপালন করে। তার পাশাপাশি গৃহপালিত পশু, এখানে দেখবেন গৃহপালিত পশু কিন্তু প্রচুর রয়েছে, কারণ গৃহপালিত পশু এখানে যেমন শুধু যে বাড়িতে পোষা হয় এমনটাই নয়, কারণ এখান থেকে দুধ সংগ্রহ হয়, সেই দুধ আবার বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় মিষ্টি দোকান থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু সেগুলো পৌঁছে যায়। তবে এখানে একটা কালী পুজো হবে, তার একটা ছোটো মণ্ডপ দেখতে পাচ্ছি, এখানে একটা বক্স লাগানো আছে, কালী পুজো হবে। তো এখানে জেনারেটর লাগানো হয়েছে। গ্রামে কালী পুজো মানে সেইভাবেই হবে। এই যে জেনারেটর লাগানো রয়েছে, লাইট, টিউবলাইট, খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায়। গ্রামে যখন আমরা ছোটোবেলায় সেই ছোট ছোট লাইটের বাল্ব জ্বালাতাম, লক্ষ্মী পুজো কি কালী পুজোতে সেই ছোট ছোট লাইটের বাল্বগুলো জ্বালিয়ে বসে থাকতাম, তখন ভাবতাম যে একটা বিদ্যুৎ এলো। কিন্তু সেই বিদ্যুৎ যখন পরবর্তীতে এলো, বা বিদ্যুৎ যখন এখন বাড়ি বাড়ি পৌঁছে গেল, এখন আর বিদ্যুতের কথা কেউ ভাবে না। তখন সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু অনেকেই ভুলে গেছে। কারণ ভুলে যাওয়ার কারণ হচ্ছে যে সেদিন ছিল ওই টর্চের লাইট আর বাল্ব দিয়ে পুজো করা, আর সেই দিনগুলো এখন আর নেই। এখন জেনারেটর, তার পাশাপাশি বিদ্যুতের আলো, সব মিলিয়ে পুজো কিন্তু সেইভাবেই হয়। আর তবে যত প্রযুক্তি আর বিজ্ঞান উন্নত হয়েছে, তার পাশাপাশি কিন্তু মানুষের এই যে শব্দ দূষণ থেকে পলিউশন, এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। মানুষের রোগ বেশি করে হচ্ছে, এবং সেই রোগের ফলে মানুষের অনেকটাই সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, এই যে গ্রামীণ পরিবেশগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তো এখানে এলাম, ভালোই লাগলো যে কাছাকাছি আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। তো দেখেছেন, একটা গ্রামে ঢুকলে ওখানে অনেকগুলো বাড়ি থাকে, আর সেই বাড়িগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মাটির বাড়ি, তারপরে গৃহপালিত এই যে গরু, ছাগল, মুরগি, যেটা গ্রামের মধ্যে হয়। আর গ্রামের একটা জিনিস দেখবেন, শহরতলিতে কেউ রাস্তায় হাঁটলে তাদের জুতো পায়ে না দিলে তারা বেরোতে পারে না, কিন্তু গ্রামের মানুষের সেখানে জুতো লাগে না, তাদের কেবলমাত্র খালি পায়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়ায়। তো এইটা যাই হোক, এটা একটা জল তোলার ব্যবস্থা রয়েছে। যদিও জল তোলার ব্যবস্থার জন্য এখানে ইলেকট্রিসিটি নাই, কিন্তু সেইভাবে সোলারের উপরে নির্ভর করে এখানে কিন্তু জল তোলার ব্যবস্থাও রয়েছে। তাই
এই ধীরে ধীরে যতটা এগোচ্ছি আপনাদেরকে আবার একটা বাজারে চলে এলাম। তো এটা কি বাজার আমি সুপার মার্কেট, সুপার মার্কেট ঘোড়ামারা সুপার মার্কেটে পৌঁছে গেলাম। এখানে এই সুপার মার্কেটটা দেখাচ্ছি, গ্রামীণ পরিবেশ। তো চলুন, রায়পাড়া সুপার মার্কেট। তো আমরা তো বেশ অনেকটাই পৌঁছে গেলাম, সেই যেখানে নৌকা থেকে উঠে এই টোটোতে করে ধীরে 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 যতটা এগোচ্ছি, তবে এই গ্রামের সেই গ্রামীণ পরিবেশগুলোও আপনাদের তুলে ধরছি। আর এই যে যা দেখছেন সবই কিন্তু কোনো এর মধ্যে ভেজাল নেই, যা দেখছেন চোখে দেখছেন, আর আমরা সেগুলোকেই সরাসরি দেখাচ্ছি যে গ্রামীণ রাস্তাগুলো যেভাবে হয়েছে। একসময় এই রাস্তা মাটি এবং কাঁচা ছিল, তখন তাদের কাদা ঘেঁটে হয়তো সেই যেতে হতো। দিন পরিবর্তন হয়েছে, পাকা রাস্তা হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে, অর্থাৎ সেই বিদ্যুৎ সোলার বিদ্যুৎ পৌঁছেছে। তো মানুষের অনেকটা অভাব যেমন নেই, তেমন তার পাশাপাশি অভাব আবার অনেকের আছে, কারণ চাহিদা বেড়েছে। এই চাহিদার ফলে অভাব আরও বেশি বেড়েছে। অনেকেই বলে কর্মসংস্থান নেই। কর্মসংস্থান যেখানে থাকুক না কেন, আপনাকে কিন্তু সেই কর্মই করতে হবে। সে চাষ করুন, সে মাছ চাষ করুন, তারপর যেখানেই যান, কর্ম হচ্ছে আপনাকে প্রথমেই করতে হবে। এবারে চাকরি হয়তো দেখা গেছে সব ক্ষেত্রে মেলে না, কারণ যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া এখন কঠিন। সেক্ষেত্রে তাদের হয়তো এই গ্রামীণ পরিবেশে চাকরির সংখ্যা কম থাকলেও চাষবাসের সংখ্যা কিন্তু যথেষ্ট। তো যাই হোক, আমরা গ্রামীণ পরিবেশগুলোকে দেখাতে দেখাতে যাই। কেমন লাগছে নিশ্চয়ই অবশ্যই আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা থাকলেন। আমরাও ঠিক সেই গন্তব্যস্থলে ধীরে ধীরে পৌঁছে গেলাম। আর কিছুটা দূরেই গেলে সেই গন্তব্যস্থল, এবং গন্তব্যস্থলটার কাছাকাছি গিয়ে সেই গন্তব্যস্থলটা দেখাবো যে এইরকম একটা দ্বীপে এইরকম একটা বাড়ি, ফ্ল্যাট সেন্টারই বলতে পারেন, কারণ এখানে মানুষগুলি ওই সেন্টারে আশ্রয় নেয় যখন প্রাকৃতিক বিপর্যয় বা ঝড় কোনো কিছু হলে, তখন তারা মাইকিং করে দেওয়া হয়, তারপরে তারা এই জায়গায় এসে আশ্রয় নেয় এবং তারা এখানে থাকে। এটা খুব ভালো সিস্টেম, কারণ বিচ্ছিন্ন দ্বীপের একটা আশ্রয়ের জায়গা হচ্ছে এটাই। আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, আর পৌঁছে গিয়ে নিশ্চয়ই আজকে দেখাবো। আর এই জায়গায় এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই জায়গাতে অনেকে বসে রয়েছেন। তো চলুন আমরা দেখাবো নিশ্চয়ই আজকের কি অনুষ্ঠান আর কি কর্মসূচি রয়েছে। আর তার আগে এটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে এখানে পৌঁছেছি। চলুন, পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদেরকে আবার দেখাবো। আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে যাবে এখনই বস্ত্র বিতরণ, আর সেই বস্ত্র বিতরণের ছবিটা আমরা নিশ্চয়ই আপনাদের দেখাবো। আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা আপনাদের সেই ছবিই তুলে ধরব। দীপাবলি, রাত ফুরলেই দীপাবলি, আর সেই আলোর যে অন্ধকারকে আলোকিত করবে আজকে সেই মায়েদের হাতেই যেমন দেবাশিসবাবু তুলে দিচ্ছেন বস্ত্র, সেই বস্ত্র ছবিটা নিশ্চয়ই আপনাদের দেখাবো। তার পাশাপাশি অনেক মায়েরা এসছেন, তাদেরকেও একটু দেখাবো। তো এই জায়গায় দাঁড়িয়ে দেবাশিসবাবুর সব থেকে আন্তরিকতা যেটা পেয়েছিলাম, সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় তিনি আজকের যে বড় ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছেন, এই ফাউন্ডেশনটা করেছেন এই এলাকাবাসীর জন্য। এলাকাবাসী যেখানে একাধিক বন্যা বিধ্বংসী হয়েছিলেন, আর সেখানে কিন্তু বসবাসের মতন পরিস্থিতি ছিল না। তো আজকের এই যে ফাউন্ডেশন দেখছেন, এটা এত বড় হয়েছে। এখানে আজকে অনেক কিছুই দেবাশিসবাবু গর্ব করে বলেন ঠিকই, সবই ওনাকে কৃপাময়ী কৃপা করেন, তিনিই কিন্তু আমাদেরকে আমরা মুখোমুখি বলেছিলেন। তো দেবাশিসবাবু, এবারে কি আপনাদের বস্ত্র বিতরণ শুরু হবে? হ্যাঁ, এবারে আজকের যে মায়েদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি, সেই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করব। আজকের শুভ দীপাবলি, সমস্ত মায়েদের আমার সশ্রদ্ধ প্রণাম। জগৎজননী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সবার শরীর, মন, দেহ সব যেন ভালো থাকে, আপনারা সুস্থ থাকুন। আর আজকের যে আপনারা সবাই আমার এই ডাকে এসেছেন, আপনাদের এই যে পায়ের ধুলো আমার বাড়িতে পড়লো, আমি যে আপনাদের চরণ ধুলি মাথায় নিতে পারলাম, এর জন্য আমি কৃতার্থ। সত্যি আপনারা যে আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, এর জন্য আমি আপনাদের কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার নেই। তবে আজকের এই শুভ দীপাবলিতে আপনাদেরকে যিনারা বস্ত্র দিয়ে সাহায্য করেছেন, এই যে চৌরঙ্গী রোটারি ট্রাস্ট কলকাতা, ওনাদেরকে আমি চেয়েছিলাম যে মায়েদের জন্য কিছু ব্যবস্থা করুন। ওনারা এই মিনু শাড়ি 50টা পাঠিয়েছেন। তারপরে যে দেখলাম এই দ্বীপের আরো অনেক স্বামীহারা মা বাকি থেকে যায়। আবার এক সহৃদয় ভদ্রবাবুকে বললাম, যেনার বাড়ি রামনগর আবাদ, ধোলা জেলার, উনি সুখেন্দু গুড়িয়া,
উনি আবার বাকি অবশিষ্ট 50টা শাড়ি দিয়ে এই দ্বীপের মহাষষ্ঠীতে তরুণ কুমার ভট্টাচার্য দিয়েছিলেন 50টা শাড়ি। ওনারাও এর আগে আমাদের এই রায়পাড়া, বাগপাড়া, খাসিমারা গ্রামের সমস্ত মায়েদের দিয়েছি। আর বাকি অবশিষ্টাংশ চুনপুরি, হাটকলা, মন্দিরতলা যারা বাকি ছিলেন তাদেরকে আমি আজকের শুভ দীপাবলিতে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের হাতে আমি আজ একটি করে বস্ত্র তুলে দেবো। এই বস্ত্রটা শুধু বস্ত্র নয়, মাতৃজ্ঞানে আমার মা নেই, আপনাদের মধ্যে যেন আমি আমার মায়ের ডাক শুনতে পাই, সেই মন প্রাণ নিয়ে আপনাদের আমি ডেকেছি। আজকের এই বিল্ডিং হয়েছে অসিত ঘড়ি, অমল ঘড়ি ওরা জায়গা দিয়েছে, আমি জায়গা দিয়েছি রোটারি, জামশেদপুর রোটারিকে দিয়ে বন্যার পরে এই সিডের তত্ত্বাবধানে যিনি কিনা আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন, কলকাতার নাকতলা সিট ওই যে ব্যানার আছে, ওনারা সর্বকিছু আমাদের সহযোগিতা করে এই বিল্ডিং তৈরি করে দিয়েছেন। এখানে তাঁতের প্রশিক্ষণ দিয়ে মায়েদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন, মুরগি বাচ্চা দিয়েছেন যাতে মায়েরা রোজগার করতে পারেন। সেখানে আমাদের এখানে যে আরো 14,000 ফলের চারা বিতরণ করা হয়েছে। আগামী দিনে অনেক প্রজেক্ট আছে, যদি মা কৃপা করেন আপনাদের সেবায় এই দ্বীপবাসী হিসাবে আমি ব্রতী হয়েছি, যাতে আপনাদের চরণধুলি মাথায় নিয়ে দিনের পর দিন কাজকর্ম নিয়ে এগিয়ে যেতে পারি। সেই জন্য আজকের আপনাদের এই শুভ দীপাবলিতে আমন্ত্রণ করেছি। দুর্গাপুজোর সময়ও 100 মাকে বস্ত্র দিয়েছিলাম, আজকেরও আপনাদের ডেকেছি, সেইভাবে আজকের এই করব। মারা আসছেন। আর এই সুখেন্দ্রবাবু উনি 50টা শাড়ি দিয়েছেন, আর রোটারি ট্রাস্ট, হ্যাঁ চৌরঙ্গি রোটারি, ওনারা এই যে মিনু শাড়ি 50টা দিয়েছেন, সেটা আপনাদের মধ্যে বিতরণ করব। আর যদি আপনারা কৃপা করেন, আমাদের জগৎজননী মা যদি কৃপা করেন, আগামী দিন আবার যদি কিছু পাই নিশ্চয়ই আপনাদেরকে ডাকবো। আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আপনাদের পায়ের ধুলো প্রতি বছর একবার করে মাথায় নিতে পারি। এই মাতৃজ্ঞানে আমার মা নেই, কিন্তু আপনাদের মধ্যে আমি যেন আমার মায়ের ডাক দেখতে পাই, এই ভেবে আপনাদেরকে দেখেছি, এর মধ্যে অন্য কিছু নেই। আরো যখন ব্যথা লাগে, অনেকের যারা স্বামী হারা হয়েছেন তাদেরকে নিয়ে আমি কলকাতায় পিজি হসপিটালে দিনের পর দিন গেছি, ছুটেছি, আর সেই সব মায়েদের দেখলে আমার চোখে জল বেরিয়ে আসে। তার মধ্যে আজ শিপ্রা মাইতি আছে, আজ যে বাদল দাস, বিষ্ণুপদ জানা, সবাইকে আমি নিজে অনেক চেষ্টা করেছি, অনেককে নিয়ে গেছি, কিন্তু তাদেরকে হয়তো জীবন ফেরাতে পারিনি, কিন্তু ওনারা চেষ্টারও ত্রুটি করেনি। সেই সব মায়েদের কাছে আমি কাছে পেয়ে আমার সেই ব্যথাটা ভুলে যেতে চাই, যাদেরকে নিয়ে একদিন আমি হসপিটালে দৌড়েছি, তারা আজ আমার বাড়িতে এসেছেন মা হারা, সন্তান হারা। এই ছেলেকে আশীর্বাদ করার জন্য আমি অনেককে দেখতে পাই, যাদেরকে আমি নিয়ে অনেক ছোটাছুটি করেছি, কিন্তু তারা আজ নেই। আজকের অনেক অল্প বয়সে কোভিডের সময় আমার ফরিদবাবু চলে গেছেন, আমার নরেন্দা, তাদের সঙ্গে কত মেলামেশা, কত দীর্ঘদিনের সম্পর্ক, পূর্ণদা, কার নাম বলবো, আজকের সবাই আমার পরিচিত। ইনাদের সঙ্গে দীর্ঘদিন আমি এখানে থেকেছি, তারা আজকের নেই। তাদের সেই মায়েদেরকে ডেকে এনে আমি আমার সেই মনের ব্যথাটা অনেকটা দূরীভূত করতে পেরেছি, যে তাদের আজকের এই জায়গায় উপস্থিত করতে পেরেছি। আজ আর বেশি বলার কিছু নেই, আপনারা এসেছেন, আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আপনাদেরকে আমি এইভাবে কাছে পেতে পারি। আর আমার এই ঠাকুরের কৃপায়, আমার এই ঠাকুর মা স্বামীজির কৃপায় আমি যেন আমার জীবনের পথ চলা এগিয়ে নিয়ে যেতে পারি। জয় ঠাকুর মা স্বামীজির জয়, জয় গুরুদেবের জয়, জয় জয় ঠাকুর মা স্বামীজির জয়। ঠিক আছে। অর্থাৎ দেবাশিস বাবু যেটা বললেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বস্ত্র বিতরণ কিন্তু শুরু হয়ে যাবে। আমি বস্ত্র বিতরণের আগে একটু যারা দেবেন তাদেরকে একটু দেখাতে বলবো। এবারে বস্ত্র বিতরণটা শুরু হয়ে যাচ্ছে, দেখান। আমি আজকে বলে দিয়েছি গোটা ঘোড়ামারা লিড করো, যাদের স্ত্রী মারা গেছে সবাইকে এই ড্যাশে তুলবো, তোমাদেরকেও ড্যাশে তুলবো আবার আমি সেই ব্যবস্থা যেমন পেয়েছি সেরকম দেওয়া হয়েছে, এর সন্তুষ্ট হওয়া বাবা। যদি আমার বেঁচে থাকি আগামী দিনে আমার একটু ভালো পরিস্থিতি হবে, এই যা পাওয়া গেছে এই নিয়ে আপনারা সন্তুষ্ট হয়ে নিজ গুণে ক্ষমা করবেন। জয় ঠাকুমা স্বামীজির জয়, জয় ঠাকুমা স্বামীজির জয়, জয় ঠাকুমা স্বামীজির জয়। বেঁচে থাকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ভুলটি ক্ষমা করে দিবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। এবার আপনারা ধীরে সুস্থে যান, টোটোয় করে আবার
বড়া ডিম এটা নেই দিয়া সিধা এসে না চাদর যদি কটকটে দিত তবু অনেক ভালো আবর্জনা পরে না ওই কি চাদর আরো কটকটে দিলে